সকাল থেকে আমরা মাঠে ছিলাম, বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। আমাদের সঙ্গে রয়েছেন যমুনা টেলিভিশনের ফরেন অ্যাফেয়ার্স এডিটর মাহফুজ মিশু। আমরা একটু জানার চেষ্টা করব যে কি দেখলেন আগের নির্বাচনগুলোর সাথে, কিভাবে মূল্যায়ন করবেন, তুলনা করবেন। আমি মূলত ঢাকার 4 থেকে 5টি আসন, সেগুলোতে আমার কিছু কিছু কেন্দ্র দেখার সুযোগ হয়েছে। একজন মানুষ অনেক জায়গায় নিশ্চিতভাবে যেতে পারে না। কোথাও কোথাও খানিকটা উত্তেজনা তৈরির চেষ্টা হয়েছে, কিন্তু সেটা বড় ধরনের কিছু না। ধরেন একটু আগে যেরকম নাসরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস, এই দুইজনের যে কথোপকথন, অথবা যেখানে পাটোয়ারি যাচ্ছে সেখানেই বিএনপির লোকজন তাকে দেখলে একটু স্লোগান দেওয়া, একটু ভুয়া বলা, এবং সেই প্রচেষ্টাটি চলেছে। এর বাইরে যদি আমি বলি তাহলে তারেক রহমান সাহেবের যে আসন সেটির হচ্ছে মানিকদির দিকে, সেখানে এরকম খানিকটা উত্তেজনা তৈরি হয়েছিল। এবং এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে আসলে খুবই মানে আমাদের নির্বাচনে সহিংসতা দেখার যে ধরনের অভিজ্ঞতা আছে, ধরেন আগের নির্বাচনে বা এখানকার স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশে, সেই হিসেবে ভোট মোটামুটি শান্তিপূর্ণ হচ্ছে। ভোটার উপস্থিতি সকালের দিকে বেশ, মানে লাইন দেখেছি অনেকগুলো কেন্দ্রে, উপস্থিতি ভালো ছিল, মহিলাদের উপস্থিতি বেশি ছিল। বেলা বাড়ার সাথে সাথে সেটা খানিকটা কমেছে, বিশেষ করে 12:30 থেকে আমার মনে হয়েছে 2টা-2:30 পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম, এবং এখনও দেখেন এই কেন্দ্রে কিন্তু ভোটারের উপস্থিতি আসলেই কম। এটার একটা বড় কারণ হতে পারে যে ভোটাররা দুপুরের খাবার, একটু বিশ্রাম, ছুটি সব কিছু মিলিয়ে হয়তো হতে পারে। নির্বাচন কমিশন সেটি ভালো বলতে পারবে, কিন্তু ধরেন অন্য নির্বাচনের তুলনায়, বিশেষ করে যদি আমরা সাম্প্রতিক সময় নির্বাচনগুলো করি, তার তুলনায় একটা ভাইব, প্রেজেন্স সেগুলো অবশ্যই বেশি ছিল। আরেকটু যদি জানার চেষ্টা করি যে শুরুতে বলা হয়েছিল যে নির্বাচনের যে কেন্দ্র, সেই কেন্দ্রের 400 গজের মধ্যে ফোন নিয়েই ঢুকতে পারবে না, সাংবাদিক থেকে শুরু করে আরও অন্যান্য যারা আছেন তারা ঢুকতে পারবে না। আমরা এই কেন্দ্রে বা অন্যান্য কেন্দ্রগুলোতে দেখেছি এখান থেকে মনে হয় 10 গজও হবে না, যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, ভুয়া ভুয়া স্লোগানও দিতে দেখেছি, তোপের মুখে পড়তে দেখেছি অন্য কেন্দ্রের অন্য প্রার্থীদেরকে। এটা আসলে কিভাবে দেখছেন, নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখছেন? এখন কিছু বিষয় হচ্ছে, ধরেন যে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে নির্বাচন কমিশনের আরও কঠোর হওয়ার সুযোগ ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা খুব বেশি বাস্তবসম্মত কিনা। ধরেন একজন প্রার্থী যখন যাচ্ছেন, বিশেষ করে যারা একটা আলোচিত প্রার্থী, ভিআইপি প্রার্থী, সেটি মিস্টার তারেক রহমান কিংবা মিস্টার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান কিংবা নাহিদ ইসলাম, যিনিই যান, তার সঙ্গে যত গণমাধ্যম, এবং যেহেতু একটি মোবাইল থাকলে এখন সে সাংবাদিকতার হয়তো একটি কার্ডও পেয়েছে, সে যাচ্ছে, ফলে সেই সংখ্যাটা অনেকক্ষণ, ফলে একজন প্রার্থী কিন্তু 2জনের বেশি লোক নিয়ে ভেতরে ঢুকতে পারার কথা না। সেসব জায়গায় নির্বাচন কমিশন আর একটু স্ট্রিক্ট হতে পারলে নিঃসন্দেহে ভালো হতো। ফলে সেই শৃঙ্খলার জায়গায় খানিকটা ঘাটতি তো ছিলই, এবং বরাবরই নির্বাচন কমিশনের যে একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকার কথা, যে না মানে প্রার্থী ভয় পাবে, সেই বডি ল্যাঙ্গুয়েজটা তো নিঃসন্দেহে নির্বাচন কমিশন দেখাতে পারেনি। কিন্তু সেটা খুব বেশি প্রভাব মানুষের মনে ফেলেছে কিনা আমি জানি না। মানুষ সকালের দিকে তো ভোট দিতে এসছে, এবং ধারণা করা যায় যে শেষ সময়েও প্রার্থীদের একটা প্রচেষ্টা থাকে, তার যে সমস্ত ভোটাররা এখনও ভোট দেননি, বিশেষ করে 3টা থেকে 4:30 পর্যন্ত যে সময়টা, সেই সময়টা ভোটারের একটা টার্ন আউট করার চেষ্টা নিশ্চিতভাবেই প্রার্থীরা করবে তাদের নিজের জয়ের স্বার্থেই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা ইতিহাসের নজিরবিহীন একটা নির্বাচন করতে চায়, ইতিহাসের সেরা নির্বাচন করতে চায়, সেটা কি দেখতে পাচ্ছেন কিনা? এখন ইতিহাসটা আসলে কতদিনের, সেটা হচ্ছে একটা প্রশ্ন। কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা 1991, 1996, আমরা 2001 এবং 2008, এই 4টি ইলেকশন ধরেন আমাদের গণতান্ত্রিক উত্তরণের পরে সবচেয়ে ভালো নির্বাচন বলে পরিচিত। ফলে এটা সরকার যে বলছে ইতিহাসের সেরা নির্বাচন, তার অনেকগুলো মানদণ্ড হবে, এবং সেটি দেখার জন্যও কিন্তু শুধু বাংলাদেশের মানুষ তো বটেই, প্রধান বিচারক তারা রয়েছেন, এর পাশাপাশি আমাদের যে আন্তর্জাতিক বন্ধুরা, ধরেন 2008-এর পরে যারা নির্বাচন পর্যবেক্ষণ করেনি, সেটি কমনওয়েলথ বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, বিভিন্ন দাতা সংস্থা, বিভিন্ন দেশ, প্রায় 300-350-র মতো বিদেশি পর্যবেক্ষক রয়েছেন, বিদেশি সাংবাদিকরা রয়েছেন। ফলে সেখানে আপনার ভোটের কত শতাংশ মানুষ ভোট দিল, সমতলের মানুষ, পাহাড়ের মানুষ, চরের মানুষ, আদিবাসী মানুষ, সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ, তারা কতখানি ভোট দিলে, সেগুলোর ভিত্তিতে তারা মূল্যায়ন করবেন। ফলে সরকারের সেটি বলে যদি সরকার তার সদিচ্ছাটা প্রকাশ করে, সেটা নিঃসন্দেহে ভালো, এবং সেটাকে যদি নির্বাচন কমিশন একটি চ্যালেঞ্জ হিসেবে নেয়, সেটিও প্রশংসার দাবিদার। কিন্তু বাস্তবায়ন কতটুকু হচ্ছে সেটি আসলে নির্ভর করবে ভোটের চূড়ান্ত ফলাফল পাওয়ার পরে। এবং ভোট মানে কিন্তু রবিন হচ্ছে ভোটের আগের সময়টা, তফসিলের পর থেকে ভোটের দিন, এবং ভোটের ফলাফল ঘোষণার পরের সময়টা। এখন আপনি খুব ভালো ভোট করলেন, অনেক কাস্টিং হলো, কিন্তু বিরোধী দল ভোটটার ফল যিনি হেরে গেলেন তারা মানলেন না,
এ ধরনের ঘটনা তো আমাদের দেশে ঘটে, অথবা ধরেন কোনো দল যদি ভোট বর্জন করে তাহলে ঘটনাটা কী হবে। ফলে সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু একটা বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে আমরা তো আসলে অনেক দিন ভোট করতে পারিনি, এটি তো একটা জাতি হিসেবে সামষ্টিক একটা ব্যর্থতা ছিল। সেই জায়গাটা ঘোচানোর প্রক্রিয়া শুরু হলো, কতখানি ঘুষলো সেই মূল্যায়নটা করার জন্য আসলে আরও অনেক বেশি সময় লাগবে নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ মিশু। দর্শক, আমরা জানছিলাম যে ভোটের পরিবেশ কেমন, কী অবস্থা চলছে সারা দেশে। দর্শক, সাথেই থাকুন যুগান্তরের।